আচ্ছা, আজকে তাহলে আমরা করব হচ্ছে এন্ডোক্রাইন। ঠিক আছে, এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে প্রথমে আছে তোমার গ্লুকোকর্টিকয়েডস। ঠিক আছে, আচ্ছা এখন আসো কর্টিকোস্টেরয়েড। গ্লুকোকর্টিকয়েড মিনস কর্টিকোস্টেরয়েড। আচ্ছা, এখন আমাদের যে অ্যাড্রেনাল কর্টেক্স, এই কর্টিকোস্টেরয়েড বা যত স্টেরয়েড হরমোন আমাদের শরীর থেকে নির্গত হয় সবগুলো হচ্ছে আমাদের অ্যাড্রেনাল কর্টেক্স থেকে নির্গত হয়। ঠিক আছে, এখন এই স্টেরয়েড অ্যাড্রেনাল কর্টেক্স থেকে দুই ধরনের স্টেরয়েড নির্গত হয়। একটা হচ্ছে কি, একটা কর্টিকোস্টেরয়েড এবং একটা হচ্ছে অ্যান্ড্রোজেন। একটা কর্টিকোস্টেরয়েড অ্যান্ড একটা হচ্ছে অ্যান্ড্রোজেন। কর্টিকোস্টেরয়েডের মধ্যে আছে গ্লুকোকর্টিকয়েড অ্যান্ড মিনারেলোকর্টিকয়েড। ঠিক আছে, আরেকটা হচ্ছে অ্যান্ড্রোজেন। তাহলে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে আমরা তিন ধরনের হরমোন নির্গত হয়, একটা গ্লুকোকর্টিকয়েড, তার মিনারেলোকর্টিকয়েড আর অ্যান্ড্রোজেন। ঠিক আছে, এখন কোনটা কোথায় থেকে নির্গত হয়? গ্লুকোকর্টিকয়েডের মধ্যে। আচ্ছা, এখন আমাদের যে অ্যাড্রেনাল কর্টেক্স, এটা যদি আমরা ভাগ করি এরকম, ঠিক আছে, তো এরকম, তাহলে এই সবার বাইরেরটা হচ্ছে তোমার জোনা গ্লোমেরুলোসা ফেসিকুলাটা, আর ভিতরটা হচ্ছে রেটিকুলারিস। গ্লোমেরুলোসা ফেসিকুলাটা আর রেটিকুলারিস এভাবে যদি পড়ো, তাহলে সবার বাইরে থেকে কি হয়, জোনা গ্লোমেরুলোসা, সবার বাইরে থাকে হচ্ছে তোমার অ্যালডোস্টেরন, তার ভিতরে হচ্ছে কর্টিসল, এবং তার ভিতরে হচ্ছে একবারে ভিতরে থাকে হচ্ছে তোমার অ্যান্ড্রোজেন। ঠিক আছে, জোনা রেটিকুলারিস। তাহলে হচ্ছে কি, জোনা গ্লোমেরুলোসা ফেসিকুলাটা অ্যান্ড রেটিকুলারিস, সবার বাইরে হচ্ছে অ্যান্ড্রোজেন, তার ভিতরে হচ্ছে কর্টিসল, তার ভিতরে হচ্ছে তোমার সবার বাইরে হচ্ছে তোমার কর্টিসল, অ্যালডোস্টেরন। ঠিক আছে, সবার বাইরে অ্যালডোস্টেরন, তার ভিতরে হচ্ছে তোমার কর্টিসল, তার ভিতরে হচ্ছে তোমার অ্যান্ড্রোজেন। তাহলে এরকম হচ্ছে সিস্টেম। আচ্ছা, তাহলে গ্লুকোকর্টিকয়েড যেটা, সেটা কোথা থেকে আসে? গ্লুকোকর্টিকয়েড আছে জোনা ফেসিকুলারিস থেকে, বা কর্টিসল আছে তোমার মাঝখান থেকে। ঠিক আছে, তাহলে এটা জোনা গ্লুমেরুলোসা ফেসিকুলাটা আর হচ্ছে রেটিকুলারিস। ঠিক আছে, তাহলে গ্লুমেরুলোসা থেকে কোনটা আসে? গ্লুমেরুলোসা থেকে আসে হচ্ছে তোমার অ্যালডোস্টেরন, ফেসিকুলাটা থেকে আসে হচ্ছে তোমার কর্টিসল, আর হচ্ছে তোমার রেটিকুলারিস থেকে আসে হচ্ছে তোমার অ্যান্ড্রোজেন। এভাবে মনে রাখবে। আচ্ছা, তাহলে আচ্ছা এখন আসো, দ্য কর্টিকোস্টেরয়েড আর 21 কার্বন। কর্টিকোস্টেরয়েডগুলো 21 কার্বন বিশিষ্ট হয়ে থাকে, এবং এখানে একটা স্টেরয়েড নিউক্লিয়াস থাকে। স্টেরয়েড নিউক্লিয়াসটার নাম হচ্ছে কি, সাইক্লোপেন্টানো পারহাইড্রোফেনান্থ্রিন। ঠিক আছে, এটা হলো স্টেরয়েড নিউক্লিয়াস। ঠিক আছে, আচ্ছা, তাই দে আর সিনথেসাইজড ইন দ্য অ্যাড্রেনাল কর্টেক্স অ্যান্ড এটা ফ্রম কোলেস্ট্রল, এবং এটা সবগুলো হচ্ছে কোলেস্ট্রল থেকে তৈরি হয়। তাহলে তোমার কর্টিকোস্টেরয়েড পুরাটা তৈরি হয় কোথা থেকে? কোলেস্ট্রল থেকে। এদের বায়োসিনথেসিসটা সাধারণত লাগবে না। এখন রেট কত? রেট হচ্ছে সিগ্রেশন রেট। এখন এটা সিগ্রেশন রেট, কর্টিসল সাধারণত দিনে কত 10 মিলিগ্রাম পার ডে, এবং অ্যালডোস্টেরন সাধারণত 0.125 মিলিগ্রাম পার ডে রিলিজ হয়। ঠিক আছে, আচ্ছা এখন আসো, এই যে ক্লাসিফিকেশন তো গ্লুকোকর্টিকয়েড আমাদের কয় ধরনের আছে? ঠিক আছে, এটা দুইভাবে ভাগ করা যায়, একটা ডিউরেশন অফ অ্যাকশন এবং হচ্ছে একটা তাদের পোটেন্সি, কে কতটা শক্তিশালী তার উপর ভিত্তি করে। ডিউরেশন অফ অ্যাকশন অনুযায়ী কয় ধরনের? এটা হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে তোমার কি, শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং অ্যান্ড লং অ্যাক্টিং। ঠিক আছে, শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং অ্যান্ড লং অ্যাক্টিং। ওকে, আচ্ছা লং অ্যাক্টিং আর এখানকার মোস্ট পটেন্ট, দেখো দুটা কিন্তু সেম জিনিস, এটা বেটামিথেসন ডেক্সামিথেসন। তাহলে বেটামিথেসন ডেক্সামিথেসন। ঠিক আছে, আর শর্ট অ্যাক্টিংগুলোর মধ্যে কি আছে? কর্টিসন, প্রেডনিসোলন, মেথানপ্রেডনিসোলন। ঠিক আছে, ইন্টারমিডিয়েট অ্যাক্টিংয়ের মধ্যে কি আছে? আচ্ছা, হচ্ছে প্যারামিথেসন, তারপরে হচ্ছে ট্রায়ামসিনালন। ঠিক আছে, প্যারামিথেসন, ট্রায়ামসিনালন, তারপরে ফ্লুপেডনিসোলন, এগুলো আছে ইন্টারমিডিয়েটের মধ্যে। তাহলে শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং আর লং অ্যাক্টিং। শর্ট অ্যাক্টিংয়ের মধ্যে আছে কর্টিসন, হাইড্রোকর্টিসন, মিথাইলপ্রেডনিসোলন, এগুলো। ইন্টারমিডিয়েটের মধ্যে কি আছে? প্যারামিথেসন, তারপর হচ্ছে তোমার হচ্ছে ফ্লুপেডনিসোলন, ট্রায়ামসিনালন, এগুলো। লং অ্যাক্টিংয়ের মধ্যে বেটামিথেসন, ডেক্সামিথেসন। ঠিক আছে, বেটামিথেসন অ্যান্ড ডেক্সামিথেসন। আচ্ছা, তারপর হচ্ছে পোটেন্সির উপর ভিত্তি করে কি, লেস পটেন্ট, মোর পটেন্ট আর মোস্ট পটেন্ট। লেস পটেন্টের মধ্যে কি আছে? কর্টিসল আর কর্টিসন। আর মোর পটেন্টের মধ্যে কি আছে? প্রেডনিসোলন, মিথাইলপ্রেডনিসোলন, তারপরে হচ্ছে ট্রায়ামসিনালন, এগুলো। আর মোস্ট পটেন্টের মধ্যে বেটামিথেসন, ডেক্সামিথেসন। আচ্ছা, এখন হলো তোমার মেকানিজম অফ অ্যাকশন অফ গ্লুকোকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েডগুলো সাধারণত কীভাবে কাজ করে? আমরা জানি গ্লুকোকর্টিকয়েড যে রিসেপ্টর আছে সেগুলো সাধারণত কোথায় থাকে? সাইটোপ্লাজমে থাকে। ঠিক আছে, কোথায় থাকে? সাইটোপ্লাজমে থাকে। তাহলে এখন গ্লুকোকর্টিকয়েডের রিসেপ্টরস আর প্রাইমারিলি এটা সাইটোপ্লাজমিক কন্টেন্ট। গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টর হচ্ছে প্রাইমারি সাইটোপ্লাজমিক, এবং এরা স্টেবল সাইটোপ্লাজমে, এটা সাধারণত স্টেবল হয়ে থাকে কিসের মাধ্যমে? দুইটা হিট শক প্রোটিন এদেরকে এভাবে আবদ্ধ করে রাখে, এদেরকে মনে করো স্টেবল করে রাখছে। ঠিক আছে, এখন ফ্রি স্টেরয়েড হরমোন এন্টার ইনটু দ্য সেল অ্যান্ড বাইন্ড টু দ্য রিসেপ্টর, এবং এই সেলের বাইরে মনে করো একটা রিসেপ্টর আছে। ঠিক আছে, এবং এদের রিসেপ্টর কিন্তু ভিতরে থাকে। ঠিক আছে, তাহলে এখন সেলের ভিতর তোমার ভিতরে এসে ঢুকলো, এখানে স্টেরয়েড হরমোনটা এসে ঢোকার ফলে এটা রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে কী হলো? কনফরমেশনাল চেঞ্জ হলো হিট শক প্রোটিনে কী হলো? কনফরমেশনাল চেঞ্জ হওয়ার ফলে কী হলো? হিট শক প্রোটিনগুলো আলাদা হয়ে গেল, আলাদা হয়ে যায়, এই যে রিসেপ্টরটা আছে সেটা হলো।
এখন হচ্ছে কি দিস লিগ্যান্ড বাউন্ড রিসেপ্টর এন্টার ইনটু দ্য নিউক্লিয়াস। এখন এই যে রিসেপ্টরটা তৈরি হলো এটা কি করবে, এটা মনে করো নিউক্লিয়াস এখন এটা সেলের ভিতরে, এটা যে নিউক্লিয়াসের ভিতরে ঢুকে কি করবে, অ্যাক্টিভেটেড ডিএনএ টু মেসেঞ্জার আরএনএ, মানে ট্রান্সক্রিপশন করবে, তারপর ট্রান্সলেশন করবে, প্রোটিন তৈরি করবে। অ্যান্ড দেন মেসেঞ্জার আরএনএ প্রডিউস নিউ মিডিয়েটর প্রোটিনস বাই ট্রান্সলেশন অ্যান্ড বায়োলজিক্যাল ইফেক্ট দিবে। ঠিক আছে, তাহলে মেকানিজম অ্যাকশনটা বুঝলাম। মেকানিজম অ্যাকশনটা হচ্ছে কি খুবই সহজ। এতে রিসেপ্টরটা সাধারণত সাইটোপ্লাজমে থাকে, এটা মনে করে নিউক্লিয়াস। তো কী হবে, স্টেরয়েডটা আসবে এবং এদেরকে স্টেবল করে রাখে হচ্ছে দুইটা প্রোটিন, যেটাকে বলা হচ্ছে হিট শক প্রোটিন। এখন যখন এই রিসেপ্টরটার সঙ্গে এসে স্টেরয়েড যুক্ত হবে তখন হিট শক প্রোটিন দুটো আলাদা হয়ে যাবে হয়ে গেলে কী হবে, এটা বাইরে আসবে। আসার ফলে কী করবে, এটা বাইরে, এই রিসেপ্টরটা বাইরে আসে, এটা অ্যাক্টিভেট হলো তখন রিসেপ্টরটা নিউক্লিয়াসের ভিতরে ঢুকে ডিএনএকে অ্যাক্টিভেট করবে, ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে মেসেঞ্জার ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন, এভাবে কাজ করবে। এখন আসা হচ্ছে তোমার ইফেক্ট অফ গ্লুকোকর্টিকয়েডের ইফেক্ট কী, ঠিক আছে, বা ফার্মাকোলজিক্যাল ইফেক্টস গ্লুকোকর্টিকয়েড। এটা কী কী ধরনের ইফেক্ট দেয়, এটা দেখা হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট দেয়, যাবে সাপ্রেসিভ, পারমিসিভ অ্যান্ড মেটাবলিক। মনে রাখবো, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, সাপ্রেসিভ, পারমিসিভ, মেটাবলিক। অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট, এগুলো কিন্তু প্রশ্ন আসছে, দেখুন সবগুলো প্রশ্ন কিন্তু আসছে। অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্টটা কীভাবে দেয়, এটা হচ্ছে ওই যে তোমার অ্যাসপিরিন পড়ছো, অ্যাসপিরিন তো আগে পড়ছো, অ্যান্টি ইনফ্ল্যামেটরি কীভাবে ইফেক্ট দেয়, ঠিক আছে। এটা কী করে, এটা ফসফোলাইপেজ এটুকে ইনহিবিট করলে কি আমাদের অটাকয়েডগুলো ফর্মেশন হয় না, প্রোস্টাগ্ল্যান্ডিন, লিকোটিন এগুলো ফর্মেশন হয় না, ঠিক আছে। এভাবে এইগুলো সিনথেসিসটা কমানোর ফলে কী হয়, আমাদের ইনফ্লামেশনের যে সেন্সেশন যেটা আমার ব্রেনে যাবে সেটা যেতে পারে না, এভাবে কমে। এবং এটা কী করে, এটা আমাদের যে লাইসোজোম আছে, সেলের ভিতরে যে লাইসোজোম আছে, ঠিক আছে, তো লাইসোজোমের ভিতরে যে প্রোটিওলাইটিক এনজাইম থাকে, এই লাইসোজোমটাকে সে ভাঙতে দেয় না, ঠিক আছে, সেজন্য প্রোটিওলাইটিক এনজাইমগুলো বের হতে পারে না। তারপর এটা কী করে, ক্যাপিলারি পারমিয়াবিলিটিটা কমে দিলে কী হবে, ক্যাপিলারি থেকে আমার টিস্যুতে এই যে তোমার ম্যাক্রোফেজ, নিউট্রোফিল এগুলো আসতে পারবে না, আসতে না পারলে সেখানে তোমার অ্যান্টি ইনফ্ল্যামেটরি, তখন সেখানে ইনফ্ল্যামেটরি ইফেক্ট হবে না, ঠিক আছে, এভাবে কাজ করবে। তারপর কী করবে, গ্লুকোকর্টিকয়েড রিডিউস করবে দ্য নাম্বার অফ লিম্ফোসাইট, মনোসাইট, ইওসিনোফিল, এগুলোর নাম্বারও কমাবে। এগুলোকে তো ক্যাপিলারি থেকে আসতে দিবে না এবং এগুলোর নাম্বারও ব্লাডের মধ্যে কমাই দিবে। এর ফলে কী হবে, আমাদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট, মানে ইনফ্ল্যামেশনটা আমাদের কমে যাবে। এখন ইমিউন সাপ্রেসিভ ইফেক্ট, এটা কীভাবে ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে, এটা কী করে, এটা আমাদের অ্যান্টিবডিকে প্রোডাকশনটা কমায় দেয়, ঠিক আছে। তারপর কী করে, দে রেজাল্ট ইন দ্য মুভমেন্ট অফ সার্কুলেটরি, এবং এটা কি সার্কুলেটরি লিম্ফোসাইট, মনোসাইট, ইওসিনোফিল, বেসোফিল এগুলোর পরিমাণও আমাদের ব্লাডে কমায় দেয়। তারপর এটা কী করে, এটা ম্যাক্রোফেজের যে ফ্যাগোসাইটিক অ্যাকশন আছে সেই ফ্যাগোসাইটিক অ্যাকশনটাকে কমায় দেয়। তারপর এটা কী করে, ইন্টারলিউকিন 1 থেকে ইন্টারলিউকিন 2 ফর্মেশন যে হবে সেটা তৈরি হতে দেয় না, ঠিক আছে, এভাবে এটা ম্যাক্রোফেজের কাজটাকে কমায় দেয়, ঠিক আছে। এবার ইনহিবিট করে কি কমপ্লিমেন্ট সিস্টেমটি কি, আমরা জানি ব্লাডে আমাদের 20 ধরনের প্রোটিন আছে, ঠিক আছে, এই 20 ধরনের প্রোটিনকে বলা হয় কমপ্লিমেন্ট সিস্টেম। এরা কী করে, যখন আমাদের বডিতে কোনো অ্যান্টিজেন আসে, এখন এই প্রোটিনগুলো সবার প্রথমে ওই অ্যান্টিজেনের কাছে যায়, এটা হলো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এই যে প্লাজমা প্রোটিন, এই কমপ্লিমেন্টসগুলোকে বলে অ্যান্টিজেন প্রেজেন্টিং কম্পাউন্ড। এরা কী করে, অ্যান্টিজেনটাকে প্রেজেন্ট করে, তখন এরা বলে যে এখন অ্যান্টিজেন ধরা পড়ছে, এখন তোমরা সেটাকে মারো। কী করে, এটা ওই কমপ্লিমেন্ট সিস্টেমটাকে এটা ইনহিবিট করে, এইভাবে এটা ইমিউন সাপ্রেসিভ ইফেক্ট দেয়। এখন আসো পারমিসিভ ইফেক্টটা কি, পারমিসিভ ইফেক্টটা হচ্ছে একটা হরমোনের প্রভাবে যদি আরেকটা হরমোনের কাজের পরিমাণ বেড়ে যায় তাকে বলে পারমিসিভ ইফেক্ট, ঠিক আছে। একটা হরমোন আছে, এই হরমোনটার প্রভাবে আরেকটা হরমোনের কাজটা বেড়ে যাচ্ছে তাকে বলে পারমিসিভ ইফেক্ট, ঠিক আছে। তাই কি, দ্য প্রেজেন্স অফ ওয়ান হরমোন ফ্যাসিলিটেটস দ্য আদার হরমোন অ্যাক্টিভিটি, ঠিক আছে, দ্য অ্যাক্টিভিটি অফ আদার হরমোন, দ্য প্রেজেন্স অফ ওয়ান হরমোন ফ্যাসিলিটেট দ্য অ্যাক্টিভিটি অফ আদার হরমোন, এটাকে বলা হয় পারমিসিভ ইফেক্ট। যেমন হচ্ছে দেখো, আমাদের ক্যাটেকোলামাইন কী করে, আমাদের ব্রঙ্কোডাইলেশন করে অ্যান্ড ভ্যাসোকনস্ট্রিকশন করে। এই ক্যাটেকোলামাইনের এই ব্রঙ্কোডাইলেশন আর ভ্যাসোকনস্ট্রিকশনের ইফেক্টটা গ্লুকোকর্টিকয়েডের প্রভাবে অনেক বেশি বেড়ে যায়, এই জন্য গ্লুকোকর্টিকয়েডের পারমিসিভ ইফেক্ট আছে। এই জন্য আমরা হাইড্রোকর্টিসন সেভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমাতে দিই, ঠিক আছে। ব্রঙ্কিয়াল অ্যাজমাতে দিই কেন, ব্রঙ্কোডাইলেশন করার জন্য আর হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন করার জন্য, ঠিক আছে। কারণ অ্যাজমা হলে কী হবে, আমাদের শ্বাস প্রশ্বাসটা বেড়ে যাবে এবং আমাদের ব্লাড প্রেশারটা কমে যাবে, শকে চলে যাব। তো এই উল্টা কাজগুলো করার মাধ্যমে শক থেকে আমাদেরকে যেন ফিরিয়ে নিয়ে আসা যায়, ঠিক আছে। আচ্ছা, এখন আসো মেটাবলিক ইফেক্ট। এটা কী মেটাবলিক ইফেক্ট দেয়, এটা কার্বোহাইড্রেট মেটাবলিজম, প্রোটিন মেটাবলিজম, ফ্যাট মেটাবলিজম, ঠিক আছে। তারপর হচ্ছে কি ক্যালসিয়াম মেটাবলিজম অ্যান্ড আদার ইলেকট্রোলাইটস অ্যান্ড ইফেক্ট অন জিআইটি। তাহলে মেটাবলিজমের মধ্যে এই দিকে ইফেক্টগুলো থাকে। কার্বোহাইড্রেট মেটাবলিজম, তাহলে মনে রাখবে কী করে, এটা ব্লাডে কার্বোহাইড্রেটের পরিমাণ বাড়ায়, ফ্যাটের পরিমাণ বাড়ায়, প্রোটিনের পরিমাণ কমায়, ঠিক আছে, এবং ক্যালসিয়ামের পরিমাণ কমায়। এই দেখো আমি 30 দিয়ে রাখছি, জাস্ট এটা যদি মনে রাখো তাহলে তোমার আর কিচ্ছু করতে হবে না। তাহলে এটা কী করে, কার্বোহাইড্রেটের পরিমাণ বাড়ায়, ফ্যাটের পরিমাণ বাড়ায়, প্রোটিনের পরিমাণ কমায়, ক্যালসিয়ামের পরিমাণ কমায়, ঠিক আছে। কার্বোহাইড্রেটের পরিমাণ কীভাবে বাড়বে, গ্লুকোনিওজেনেসিস যদি বাড়ে তাহলে বাড়বে, ঠিক আছে। তারপর হচ্ছে যদি গ্লাইকোজেনও
গ্লাইকোজেনেসিস, ইনক্রিজ গ্লাইকোজেনেসিস। এবং এটা কি করে দেখো, এটা হচ্ছে আমাদের গ্লাইকোজেনের পরিমাণটাও বাড়ায়, ঠিক আছে? তাহলে জিনিসটা বোঝো, এটা আমাদের একই সাথে আমাদের কী করতেছে, ব্লাডে গ্লুকোজের পরিমাণও বাড়াচ্ছে এবং গ্লাইকোজেনের পরিমাণও বাড়াচ্ছে, এবং এইভাবে এটা আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করতেছে, ঠিক আছে? এটা কি করে, এটা আমাদের ব্লাডে, আমাদের হচ্ছে লিভারে, এটা আমাদের গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে আমাদের গ্লুকোজের পরিমাণটা বাড়ায়। এবং এটা কি করে, পেরিফেরাল টিস্যুতে যায়, কি করে সেটা আবার যায় ওই গ্লুকোজটাকে আবার সেলের ভিতর ঢোকায়, ঠিক আছে? তো এই অ্যাক্টিভিটি, এটা একইভাবে গ্লুকোজের পরিমাণ বাড়াতে যাচ্ছে আবার গ্লুকোজের পরিমাণ কমাচ্ছেও। তো এইভাবে এটা আমাদের, এই জন্য এই স্টেরয়েড বা কর্টিকোস্টেরয়েড কিন্তু আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে বডিতে, ঠিক আছে? এই জন্য এটা কিন্তু অনেক একটা খারাপ জিনিস। আচ্ছা, এবারে কী করে, ডিক্রিজ করে কি পেরিফেরাল ইউটিলাইজেশন অফ গ্লুকোজ, এবং গ্লুকোজের পেরিফেরাল ইউটিলাইজেশনটা এটা কী করে, কমায়। তাহলে এটা কী করছে, ব্লাডে গ্লুকোজের পরিমাণ একভাবে বাড়াচ্ছে, এবং কী করছে, পেরিফেরিতে যে সেলগুলো আছে সেগুলো যেহেতু গ্লুকোজ না নিতে পারে সেক্ষেত্রে কাজ করতেছে। এক গ্লুকোজ বাড়াচ্ছে, গ্লুকোজ বাড়ালে কী হবে, আমাদের ইনসুলিনের পরিমাণ বাড়বে, তখন ইনসুলিন কী করবে, ইনসুলিন আমাদের গ্লুকোজটাকে সেলের ভিতরে ঢোকাতে কাজ করবে, কিন্তু এই কর্টিকোস্টেরয়েড আবার কী করতেছে, সেলের ভিতরে যাতে না ঢোকে সেই কাজটা করতেছে। তাহলে ইনসুলিন এইভাবে মনে করো শুধু ইনসুলিনের কাজটাকে সে বাধাগ্রস্ত করতেছে, ঠিক আছে? এ ব্লাডে গ্লুকোজ বাড়ালো, যখন ইনসুলিন রিলিজ হলো, ইনসুলিন কী করবে, পেরিফেরালে কী করবে, এটা সেলের মধ্যে গ্লুকোজকে ঢোকাতে চাইবে, কিন্তু এ আবার কী করতেছে, পেরিফেরালে যাতে গ্লুকোজটা সেলের ভিতর না ঢোকে সেক্ষেত্রে আবার কাজ করতেছে। তো এইভাবে ইনসুলিনের কাজকে সে বাধা দিতে দিতে এক টাইমে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করবে। এটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস, সবাই কিন্তু বোঝে না। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স এটা কীভাবে করে, এটা একটা বুঝলাম, ঠিক আছে? তারপর এখন প্রোটিন মেটাবলিজম, এটা কী করে, প্রোটিনের পরিমাণ কমায় বডিতে, প্রোটিনের ব্রেকডাউন করে কী হয়, মাসেল ওয়েস্টিং হয়, আমার বডিতে লিন অ্যান্ড থিন হয়। তারপর এটা কি, ফ্যাট মেটাবলিজম। এটা কী করে, ফ্যাট মেটাবলিজম এটা কি, আমাদের ব্লাডে ফ্যাটের পরিমাণ বাড়ায়, ঠিক আছে? ব্লাডে আমাদের ফ্যাটের পরিমাণ বাড়লে কী হয়, আমাদের আপার ট্রাঙ্ক এবং ট্রাঙ্কে কী হয়, ফ্যাটের পরিমাণ, ফ্যাট ডিপোজিশন হয়, ঠিক আছে? এবং ফেসে আমাদের ফ্যাট ডিপোজিশন, এরপরে কী হয়, আমাদের মুন ফেস হয়, বাফেলো হাম্প হয়, ঠিক আছে? এগুলো হয়, পেন্ডুলাস অ্যাবডোমেন হয়। ক্যালসিয়াম মেটাবলিজম কী করে, ক্যালসিয়ামের পরিমাণ বডি থেকে কমায়, ঠিক আছে? ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা কমায় দেয় এবং ইনক্রিজ রেনাল এক্সক্রিশন বাড়াতে, ক্যালসিয়ামের অ্যাবজর্পশন কমায় রেনাল এক্সক্রিশন বাড়ায়, এর ফলে ক্যালসিয়াম এক্সক্রিশন হয়। ইলেকট্রোলাইটস, এটা কী করে, এটা হচ্ছে আমার সোডিয়াম আর হচ্ছে তোমার ওয়াটার, এগুলো রিঅ্যাবজর্পশনটা বাড়ায় অ্যান্ড পটাশিয়ামের এক্সক্রিশন বাড়ায়। এগুলো রিঅ্যাবজর্পশন, সোডিয়াম আর ওয়াটারের রিঅ্যাবজর্পশন বাড়ায় আর পটাশিয়ামের বডি থেকে বের হওয়াকে বাড়ায়, এক্সক্রিশন বাড়ায়। জিআইটিতে কী কাজ করে আর সিবিএসে কী কাজ করে, এটা জিআইটিতে কী কাজ করে, এটা জিআইটিতে এর ইফেক্ট হচ্ছে আমাদের পেপটিক আলসার, এটা আমরা দিতে পারি, ঠিক আছে? পেপটিক আলসারের একটা কাজ আছে, কারণ কি না, এটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড, এটা হচ্ছে পেপটিক আলসারের ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড, ঠিক আছে? এটা কন্ট্রাইন্ডিকেটেড কেন, দেখো, এটা আমাদের এই সেলের পরিমাণটা বাড়াবে, তারপরে পেপসিনের পরিমাণটা বাড়াবে, মিউকাসের পরিমাণটা কমাবে। মিউকাস কিন্তু আমাদের পেপটিক আলসারের মানে যাতে না হয় সেক্ষেত্রে মিউকাস কাজ করে, মিউকাসের পরিমাণ কমানো, এই সেল পেপটিক আলসার করে এই সেলকে বাড়ানো, পেপটিক আলসার করে পেপসিনের পরিমাণ বাড়ানো। এই জন্য আমাদের যাদের পেপটিক আলসার আছে তাদের আমাদের কর্টিকোস্টেরয়েড দেওয়া নিষেধ, ঠিক আছে? আচ্ছা, সিবিএসি কী করে, এটা হাইপারটেনশন করে। আচ্ছা, এখন ইন্ডিকেশন, কোন কোন সিচুয়েশনে আমরা কর্টিকোস্টেরয়েড বা গ্লুকোকর্টিকয়েড বা কর্টিকোস্টেরয়েড দিব, ঠিক আছে? আমরা হচ্ছে কি রিপ্লেসমেন্ট থেরাপি অ্যান্ড ফার্মাকোলজি। রিপ্লেসমেন্ট থেরাপিতে কি, অ্যাকুট অ্যাড্রেনোকর্টিক্যাল যদি ইনসাফিসিয়েন্সি হয়, মানে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কিছু তৈরি হচ্ছে না হরমোন, তাহলে আমাদেরকে দিতে হবে। এবং হচ্ছে অ্যাডিসন্স ডিজিজ, এবং অ্যাডিসন্স ডিজিজে কী হয়, আমাদের অ্যালোস্টেরনের পরিমাণটা বডিতে অনেক কমে যায়, ঠিক আছে? অ্যাডিসন্স ডিজিজে অ্যালোস্টেরনের পরিমাণ বডিতে অনেক কমে যায়, আর কুশিং সিনড্রোমে আমাদের কী হয়, কর্টিসলের পরিমাণ বডিতে বেড়ে যায়। অ্যাডিসন্স ডিজিজে অ্যালোস্টেরনের পরিমাণ বেড়ে যায়, আর কুশিং সিনড্রোমে কী হয়, আমাদের কর্টিসলের পরিমাণ কমে যায়, এর মনে রাখবো। আচ্ছা, এখন আসো ফার্মাকোলজিক্যাল থেরাপি, ABCD EFG মনে রাখবো। এতে হচ্ছে কি, অ্যালার্জিক রিয়াকশনের মধ্যে কী আছে, ব্রঙ্কিয়াল অ্যাজমা, অ্যালার্জিক রাইনাইটিস, অ্যানাফাইলেকটিক শক। বোনস, বিতে হচ্ছে বোনস অ্যান্ড জয়েন্টের মধ্যে কি, বার্সাইটিস, আর্থাইটিস। কোলাজেন ডিজিজের মধ্যে এসিলি, সিস্টেমিক লুপাস, এরিথ্রোম্যাটোসাস, রিউম্যাটয়েড আর্থাইটিস। ডার্মাটোলজিক্যাল ডিজিজের মধ্যে কী আছে, ডার্মাটাইটিস। আয়ের ডিজিজের মধ্যে কী আছে, হচ্ছে তোমার অপটিক নিউরাইটিস, ওভেলাইটিস, ঠিক আছে, কনজাংটিভাইটিস, এগুলো। জিআইটির মধ্যে কী আছে, কর্ন ডিজিজ আছে। তারপরে হচ্ছে তোমার আলসারেটিভ কোলাইটিস, মানে আলসার হতে পারে, ঠিক, আলসারেটিভ কোলাইটিস, ঠিক আছে? আচ্ছা, তারপরে এসতে হচ্ছে কি, হেমাটোলজিক্যাল ডিজিজ, যার মধ্যে মাল্টিপল মাইলোমা, বিভিন্ন কিডনি ডিজিজ, নেফ্রোটিক সিনড্রোমে আমরা এটা ইন্ডিকেশন করে থাকি, ঠিক আছে? লাঙে কী হচ্ছে, প্লুরাল এফিউশন, তারপরে হচ্ছে তোমার ইনফ্যান্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বা হচ্ছে ARDS, এগুলোতে দিয়ে থাকি। নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে সেরিব্রাল এডিমাতে দিই। তারপর অর্গান ট্রান্সপ্লান্টেশনের সময় আমরা কর্টিকোস্টেরয়েড দিই, যাতে আমাদের ইমিউন সাপ্রেশন হয়ে
যাতে হাইপার রিয়াকশন তৈরি না হয়, ঠিক আছে। এগুলো দেখতে হবে। কন্ট্রাইন্ডিকেশন, এটাও একবার প্রশ্ন এসেছিল। কন্ট্রাইন্ডিকেশন অফ, তাহলে দেখো কন্ট্রাইন্ডিকেশন যেটা অ্যাডভার্স ইফেক্ট, সেম এখানে কন্ট্রাইন্ডিকেশনের যে করে নাম লেখা আছে অ্যাডভার্স ইফেক্টও ওইগুলো নামই লেখা আছে। তো আমরা কোথায় তাহলে কর্টিকোস্টেরয়েড দিব না, কোচিং সিনড্রোমে দিব না, পেপটিক আলসারে দিব না, ডায়াবেটিস মেলাইটাসে দিব না, হাইপার টেনশনে দিব না, হার্ট ফেলিয়ারে দিব না, সাইকোসিসে দিব না, প্রেগনেন্সিতে দিব না, গ্লুকোমাতে দিব না, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। এটা অ্যাডভার্স ইফেক্ট কী করে, এটা কোচিং সিনড্রোম করে, দেখো কোচিং সিনড্রোম করে, ডায়াবেটিস মেলাইটাস করে, পেপটিক আলসার ডিজিজ, আর কি অস্টিওপোরোসিস, এটার সাথে কী করে, অস্টিওপোরোসিস করে, এবং এটাকে মায়োপ্যাথি করে, মাসেল ওয়েস্টিং করে, মাসেল উইকনেস করে, ইনসোমনিয়া করে, এগুলো করে। গ্লুকোমা এখানে আছে গ্লুকোমা, ঠিক আছে। গ্রোথ রিটার্ডেশন করে, অস্টিওনেক্রোসিস করে, ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। আচ্ছা, এখন হচ্ছে কি, আচ্ছা আমরা যে একটা থেরাপিটা দিব, স্টেরয়েড থেরাপি, কর্টিকোস্টেরয়েড থেরাপি দিব, এটার জন্য আমাদের কী কী জিনিস ফলো করতে হবে, আমাদের দেখতে হবে। যেহেতু এটা আমাদের ইমিউন সাপ্রেশন করে, তো এটা দেওয়ার আগে অবশ্যই একটা ডাক্তারকে দেখতে হবে অনেক কিছু, ঠিক আছে। আমরা কীভাবে এটা দিব, এটা দেওয়ার আগে আমরা কী কী জিনিস চেক করবো, ঠিক আছে। তারপর আমরা অ্যাপ্রোপ্রিয়েটভাবে আমাকে ডায়াগনোসিস করতে হবে যে কর্টিকোস্টেরয়েডটা দেবো, এটা ঠিক আমার দেওয়াটা ঠিক হচ্ছে কি না, ঠিক আছে। তারপর হচ্ছে কি সেভারিটি, এই অসুখের সেভারিটিটা আমাদেরকে দেখতে হবে। কর্টিকোস্টেরয়েড না দিয়ে যদি অন্য ওষুধ দিয়ে ভালো হয়, তাহলে আমাকে সেটা দিতে হবে, কর্টিকোস্টেরয়েড আমি পরে দিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে সুইটেবল ডোজে দিতে হবে। তারপরে আমাদের সেক্স, ইনফেকশনটা দেখতে, ডায়াবেটিস আছে কিনা, হাইপারটেনশন আছে কিনা, কার্ডিয়াক ডিজিজ আছে কিনা, এগুলো সব দেখে আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। এবং মনিটরিংয়ে ব্লাড প্রেশারটা মনিটরিংয়ে রাখতে হবে, ব্লাড গ্লুকোজ লেভেলটা মনিটরিং করতে হবে, এভাবে আমাদের কাজ করতে হবে। এই হচ্ছে আমার কর্টিকোস্টেরয়েড।